গ্রামের সহজ সরল সাধারণ গৃহবধূ যে তার স্বামীকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেই মেয়েটি একসময় খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। নিজের স্বামীকে বন্দি রেখে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে। কেন এই সাধারণ মেয়েটি এতটা পাল্টে গিয়েছে, যা জানলে আপনিও চমকে উঠবেন। তো চলুন আর বেশি কথা না বলে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। গল্পের শুরুতে আমরা রুনা খানকে দেখতে পাই। এই গল্পে তার নাম থাকে রূপা। সে তখন মদ হাতে নিয়ে তার অসুস্থ স্বামীর সামনে আসে এবং সে তার স্বামীকে বলে, এই পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দ প্রতিশোধ দেয়। একটা মানুষ যখন তার প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পায়, তখন সেই মানুষটার উপর প্রতিশোধ নিতে পারলে যে আনন্দ হয়, সে আনন্দ অন্য কিছুতেই মেলে না। আজকে তুমি নিঃস্ব, অসহায়, পঙ্গু, আর আমি রানী, এই রাজ্যের রানী। কিন্তু বিশ্বাস করো, আমি এমন রাজ্যের রানী হতে চাইনি। আমি সারা জীবন তোমার রানী হতে চেয়েছিলাম, কতই না ভালোবেসেছিলাম তোমাকে। এসব বলে রূপা আফসোস করতে থাকে। তখন আমরা দেখি রূপার স্বামীর চরিত্রে অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়। এই গল্পে তার নাম থাকে মফিজ। তবে বর্তমানে দেখা যায় মফিজকে গত 9 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এটা নিয়ে রূপা পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি। 9 মাস পরে মফিজের গ্রামে এক বন্ধু পুলিশের কাছে মফিজ হারিয়ে যাওয়ার অভিযোগ করে এবং সে তার অভিযোগে প্রধান সন্দেহভাজন হিসেবে মফিজের স্ত্রী রূপাকে দায়ী করে। এজন্য রূপাকে পুলিশের টিম ইন্টারোগেট করা শুরু করে। তবে রূপা তার স্বামী হারিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও তার সাথে নিজের সম্পৃক্ত থাকার কথাটা অস্বীকার করে। তবে মফিজের বন্ধুর কাছ থেকে পুলিশ আরও কিছু তথ্য পায়, যেমন মফিজ একসময় পঙ্গু হয়ে পড়েছিল এবং তার এক হাত কোনো এক দুর্ঘটনায় কাটা পড়েছিল। তখন রূপা মফিজকে দেখিয়ে দেখিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক করত। রূপা তখন তার সকল অপরাধ স্বীকার করে। সে বলে, আমি প্রতিশোধ নিছি। কিন্তু এটা কিসের প্রতিশোধ? রূপা কেন নিজের অসুস্থ স্বামীকে সামনে রেখে পরপুরুষের সাথে সম্পর্ক করত? এসব ঘটনা জানতে সিন চলে যায় অতীতে। অতীত থেকে আমরা জানতে পারি রূপা ছিল খুব সাদাসিধা গ্রামের একটা সহজ সরল মেয়ে। তার গায়ের রং ছিল একটু কালো এবং তার চোখে জ্যাতি ছিল অনেকটা দুর্বল। এই দুইয়ের কারণে রূপা সবসময় ইতস্ত বোধ করত। কেউই তাকে খুব একটা মূল্য দিত না, বিয়ের বাজারেও তেমন একটা গুরুত্ব পেত না। তবে তার বাবার ছিল অঢেল সম্পত্তি। রূপা যেহেতু উত্তরাধিকারী সূত্রে অনেক সম্পত্তি পাবে, এজন্য তার বিয়ের সম্বন্ধ আসতো ঠিকই, কিন্তু তার কালো চেহারা আর চোখে কম দেখা নিয়ে বিয়ে ভেঙে যেত। শেষ পর্যন্ত তার বিয়ে হয় মফিজ নামের এক বেকার ছেলের সাথে। এই মফিজ রূপাকে প্রচণ্ড ভালোবাসার অভিনয় করত। সবকিছু থেকে রূপাকে এমনভাবে আগলে রাখত যা দেখে মনে হতো মফিজ রূপাকে ভীষণ ভালোবাসে। সেই সাথে সে এমন একটা ভাব করত যেন মনে হতো রূপার সম্পত্তির প্রতি তার কোনো লোভ নেই। স্বামীর এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে রূপা মফিজকে অন্ধবিশ্বাস করে বসে। রূপা যেহেতু সহজ সরল মেয়ে আর স্বামীর প্রতি তার অনেক বিশ্বাস, তাই সে তার স্বামীকে এমন বেকার দেখতে চায় না। সে চায় তার স্বামী কিছু একটা করুক। এজন্য রূপা তার নিজের জমি জমার বিশাল একটা অংশ তার স্বামীকে ব্যবসার পুঁজি হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তারা অনেক দিন যাবৎ একটা সন্তান নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সুখবরটা তারা এখনও পায়নি। তবে রূপার সন্দেহ হয় হয়তো তাদের কোলজোড়ে সন্তান আসবে, আর এই সুখবরের আশায় তারা ডাক্তারের শরণাপন্ন হয়। এই ডাক্তার চেক আপের পর তাদেরকে কনফার্ম করে তাদের কোলজোড়ে সন্তান আসছে, যা শুনে রূপা এবং মফিজ অনেক খুশি হয়। তবে এরপর ডাক্তার জানায় প্রথম 3 মাস এবং শেষ 3 মাস স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ঝুঁকিপূর্ণ। তাই তারা চাইলে প্রথম 3 মাস রূপাকে বাপের বাড়িতেও রাখতে পারে। এতে রূপা যত্নও পাবে, আবার ওসব দিকে নিরাপদও থাকবে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় রূপাকে এই 3 মাস বাপের বাড়িতে রাখবে। এরপর তারা বাড়ি ফেরার পথে রাস্তায় দেখতে পায় মফিজউদ্দিন আহমেদ গার্লস হাই স্কুল অ্যান্ড মহিলা কলেজ, যা দেখে মফিজ খুশি হয় আর বলে, দেখো এটা আমার নামের কলেজ। মফিজের এমন খুশি হওয়া দেখে রূপা বলে, আমার জমির কিছু অংশ বিক্রি করে তুমি একটি স্কুল বানাবা। তোমার এই শখ তুমি সত্যি পূরণ করবা। আমার তো চোখের জ্যাতি কম, তাই পড়তে পারিনি। গ্রামের সকল ছেলেমেয়েরা পড়াশোনা করবে, এতে আমার খুশি। এরপর আমরা দেখি তারা দুজনে একটা ব্রিজের ওপর এসে থামে। এখানে মফিজ রূপাকে তার ভালোবাসার কথা জানায় এবং সে বলে সে সারা জীবন রূপার সাথে থাকতে চায়। এরপর তার বাড়ি ফিরলে মফিজ খুব মন খারাপ করে। রূপাকে ছাড়া সে কিভাবে থাকবে সে কথা ভেবেই কেঁদে বুক ভাসায় মফিজ। মফিজের কান্না দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে রূপা। রূপা তখন মফিজকে বোঝানোর চেষ্টা করে এবং সে মফিজের ভালোবাসা খুবই ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন মফিজ নৌকায় করে রূপাকে তার মায়ের কাছে পৌঁছে দিচ্ছিল। এমন সময় মফিজ বলে, আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না, আমার সময় কাটতে চাইবে না।
তখন রূপা তাকে কিছু কাজ দেয় যাতে মফিজের এই সময়গুলো খুবই ব্যস্ততার মধ্যে কাটে। রূপার যে জমিগুলো ছিল সেগুলো বিক্রি করে মফিজকে একটা ব্যবসা দাঁড় করতে বলে, আর তাদের একটা একতলা বাড়ি আছে সেটাকে দুইতলা বাড়ি বানাতে বলে, যাতে রূপা তাদের আগত সন্তানকে নিয়ে সেই নতুন বাড়িতে উঠতে পারে। সেই সাথে মফিজের সেই শখটাও পূরণ করতে বলে। মফিজের যে হাই স্কুলে স্বপ্ন দেখেছিল সেটা বানাতে বলে। যেহেতু এসব করতে অনেক টাকার প্রয়োজন, তাই রূপার নামে যত জমি জমা আছে সবকিছু মফিজ তার নিজের নামে করে নেয়, আর এজন্য সে রূপাকে একটা স্বাক্ষর দিতে বলে, আর রূপা তার সরল মনে স্বাক্ষরটা দিয়ে দেয়। এরপর রূপাকে তার বাপের বাড়িতে পৌঁছে দেওয়ার পর মফিজ রূপার 5 কোটি টাকার জমি বিক্রি করে ফেলে। আর এই সকল কাজেই মফিজের এক বন্ধু তার পাশে ছিল, যে ছিল নৌকার মাঝেই। সে সকল কাজেই মফিজকে সহযোগিতা করেছে, আর এই বন্ধুটি পুলিশের কাছে মফিজের মামলা করেছে। পুলিশ এবার এই মাঝিকে জেরা করতে আনে, কারণ রূপার ভাষ্যমতে এই মাঝি মফিজের সকল পাপের সাক্ষী। তখন সে মাঝি জানায় মফিজের বাবা একসময় অনেক সম্পত্তির মালিক ছিল, কিন্তু এক পর্যায়ে সে হয়ে পড়ে নেশাগ্রস্ত। মদের টাকা জোগাড় করার জন্য নিজের সয় সম্পত্তি সবকিছু সে অনেক কম টাকা বিক্রি করে দেয়। গ্রামের অনেকেই এই সুযোগটা নিয়েছিল, এমনকি রূপার বাবাও মফিজের বাবার এমন নেশাগ্রস্ত হওয়ার সুযোগটা নিয়ে লাখ টাকার জমি 1000 টাকায় হাতিয়ে নিয়েছিল। আর এই কাজটা সে প্রতিনিয়ত করত। এভাবে মফিজের বাবা নিঃস্ব হয়ে পড়েছিল। তাই মফিজের টার্গেট ছিল রূপাকে বিয়ে করে তার হারানো সম্পদ পুনরুদ্ধার করা। এজন্য মফিজ কালো এবং দুর্বল দৃষ্টিশক্তির রূপাকে বিয়ে করেছিল। কিন্তু মফিজ 5 কোটি টাকার মালিক হয়ে নিজেকে আর সামলাতে পারে না। টাকা খরচ করে আর সুখময় সময় কাটানো শুরু করে। সেখানে সে সবচেয়ে সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে সময় কাটায় এবং সে অনেক টাকা বকশিশ দেয়। এর মধ্যে ঢাকা থেকে তাকে ফোন করে তার বন্ধু জাহাঙ্গীর। মফিজের অনেক টাকা পয়সা হয়েছে, সেটা শুনে সে মফিজকে ঢাকায় আসতে বলে, আর জানায় এখানে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে, মডেল আছে, এখানে এসে ব্যবসা করো, ইনকামও হবে, ফুর্তিও হবে। এসব কথা শুনে মফিজ সুন্দরী সুন্দরী নায়িকার সঙ্গ পাওয়ার জন্য ঢাকায় চলে আসে। ঢাকায় এসে নতুন সিনেমার জন্য নায়িকা হিসেবে বেছে নেয় পিথিলা নামে টপ মডেলকে। পিথিলা ছিল খুবই সুন্দরী। এরপর জাহাঙ্গীর যখন পিথিলার সাথে মফিজের পরিচয় করিয়ে দেয় এবং জানিয়ে দেয় এই মফিজই হচ্ছে এই সিনেমার প্রডিউসার, তখন পিথিলা মফিজের সাথে হাক করতেই বিগলিত হয়ে পড়ে মফিজ। এরপর সিনেমার শুটিং শুরু হলে পিথিলা সহ অন্য মডেলদের ছোট ছোট ড্রেস দেখে মফিজ উত্তেজিত হয়ে পড়ে। পিথিলাকে বিছানায় পাওয়ার জন্য জাহাঙ্গীরকে দিয়ে সাধারণ অবস্থায় পিথিলা সিনেমার জন্য যে টাকা নেয় তার থেকেও বেশি টাকা দেওয়ার অফার করে। কিন্তু মফিজ পিথিলার ষোলো সম্পর্ক করতে গেলেই নানানভাবে সে মফিজকে অ্যাভয়েড করে। তাই মফিজ জাহাঙ্গীরের পরামর্শে 3.5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে পিথিলাকে উপহার দেয়। মফিজ বিনিময়ে শুধু পিথিলাকে কাছে পেতে চায়। এরপর জাহাঙ্গীর এসে পিথিলাকে অনুরোধ করে আর মফিজকে কিছু সময় দেওয়ার জন্য বলে। মফিজ পিথিলাকে হোটেল রুমে ঢুকিয়ে বিদেশি জন্মনিরক দেখিয়ে বাজে ইঙ্গিত করে। তখন পিথিলা ভয়ঙ্করভাবে খেপে যায়। তাই মফিজ এই সিনেমার পেছনে 5 কোটি টাকা পুরোটা খরচ করার পরও পিথিলা তার হাতে ধরা দেয় না। তাই মফিজ অনেক আফসোস করে এবং সর্বশান্ত হয়ে দুঃখ নিয়ে গ্রামে ফিরে আসে। কিছুদিন পর তার বাড়িতে থাকতে আসে মফিজের শালী এবং তার হাজব্যান্ড। দুইটা প্রতিষ্ঠানে তার শালিকার ইন্টারভিউ দেওয়ার কথা চলছে, তাই তারা 10 দিন মফিজের বাড়িতে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। গ্রামের কলপাড়ে যখন মফিজের শালী গোসল করে তখন জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে সেই দৃশ্য অবলোকন করে উত্তেজিত হতো মফিজ। দামি সিগারেট খাইয়ে মফিজ তার শালীর হাজব্যান্ডের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে। এরপর দেখা যায় তার শালীর হাজব্যান্ডের অফিসে একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় তাকে তখন অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয়। তবে সে যাওয়ার সময় মফিজের হাতে তার স্ত্রীকে তুলে দেয়, যাতে মফিজ বড় ভাইয়ের মতো করে তার শালিকার দায়িত্ব পালন করে। কিন্তু এই মফিজ তো ছিল আরো মারাত্মক। এই রাতটাকে সে বেছে নেয় তার শালীর সাথে নষ্টমী করার জন্য। কিন্তু তার শালী এভাবে আপত্তিকর অবস্থায় গায়ে হাত দেওয়ায় সেদিন সারা রাত কেঁদে বুক ভাসায়। কিন্তু পরদিন রাতে আবারও সুযোগ বুঝে মফিজ তার শালীকে জড়িয়ে ধরে। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই তার স্ত্রী রূপা এবং তার শালিকার স্বামী দুজনে সেখানে চলে আসে। নিজের অপরাধ স্বীকার করে রূপার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে মফিজ। এরপর মফিজ তার এই ঘটনার দায় চাপিয়ে দেয় তার শালিকার উপর। সেই রূপাকে বোঝায় তার টাকা পয়সার লোভে তার শালিকা তাকে লোভ দেখিয়ে নিজের কাছে ডেকেছে। এরপর রূপা যখন জানতে পারে মফিজ সব টাকা পয়সা নষ্ট করে ফেলেছে, তখন রূপা অনেক কষ্ট পায় এবং মফিজের সাথে কথা বলা বন্ধ করে দেয়। তখন কাঁদতে কাঁদতে মফিজ বলে, তুমি বিশ্বাস করো আমি একদম নির্দোষ,
আমার কোনো দোষ নেই। আমি তোমার একটা টাকাও নষ্ট করি নাই। আমি স্কুল বানাইতে দিছি, সাথে মসজিদও বানাইতে দিছি, শুধু বাকি আছে বাড়ির কাজটা। এই কাজটা আমি যখনই করতে যাবো তখনই ওই জামাই বউ আইসা আমার সাথে ষড়যন্ত্র করলো, আমাকে ফাঁসিয়ে দিল এই মিথ্যা সম্পর্কে। তুমি আমাকে 3 দিন সময় দাও, আমি এর মধ্যে তোমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করব। আর যদি না পারি তাহলে তুমি আমারে মাইরে ফেলো। এ বলে মফিজ তার স্ত্রীর কাছে 3 দিন সময় চায়। আর এই 3 দিনের জন্য মফিজ রূপাকে বাপের বাড়িতে রেখে আসতে চায়। তবে তার মনে মনে ছিল অন্য প্ল্যান। সে মনে মনে প্ল্যান করে সে রূপাকে মেরে ফেলবে এবং রূপার বাকি সম্পত্তির মালিক হবে সে নিজে। এরপর মফিজ তার সেই মাঝি বন্ধুর সহযোগিতায় তার বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য বের হয়। এরপর তারা যখন ঠিক মাঝ নদীতে, তখনই রূপাকে তার ভালোবাসার প্রিয় স্বামী মফিজ ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারা জানতো রূপা সাঁতার পারে না, কিন্তু রাখে আল্লাহ মারে কি। রূপা সেদিন কোনো রকম একটা ভাঙা ডাল ধরে তীরে ফিরে আসতে সক্ষম হয়, কিন্তু এই দুর্ঘটনায় মারা যায় তার গর্ভের সন্তানটা। এরপর ঘটনা চলে আসে বর্তমানে। রূপাই পুরো ঘটনাটা পুলিশকে জানিয়ে বলে। এরপর থেকে তার সঙ্গে তার স্বামীর আর কোনো যোগাযোগ নেই। এসব ঘটনা থেকে পুলিশ জানতে পারে যে এই সেই মাঝি যে মফিজের সঙ্গে প্ল্যান করে রূপাকে নৌকা থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। তখন পুলিশ উল্টো সেই মাঝিকে অ্যাটেম্প টু মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায়। তখন মাঝি তার করা অভিযোগ তুলে নিতে চায় এবং বিনিময়ে সে কিছু টাকা চায়। মূলত এই মাঝি রূপার কাছ থেকে টাকা খাওয়ার আশায় এই অভিযোগটা করেছিল। তখন পুলিশ সেই মাঝিকে বের করে দেয়, আর তখন রূপাও পুলিশের হেফাজত থেকে মুক্তি পায়। কিন্তু আসলে এরপর কি ঘটেছিল সেটা আমাদের জানাতে গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। রূপা সেদিন নদী থেকে বেঁচে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে মফিজের বাড়িতে। মফিজ তখন পালানোর চেষ্টা করলে রূপা এক কোপে তার হাত কেটে দেয়। তারপর রূপা তার গ্রামের সকল সম্পত্তি বিক্রি করে ঢাকায় এসে সেটেল হয়। এই রূপা মূলত চেয়েছিল তার স্বামী মফিজকে মানসিক যন্ত্রণা দিতে। এজন্য পঙ্গু স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে তার সামনেই সে তার বোনের স্বামীকে দিয়ে নোংরা কাজ করাতো, আর মফিজ সেগুলো দেখে ভয়ঙ্করভাবে মানসিক আঘাত পেত। এভাবেই চলছিল তার শাস্তি। তারপর যখন রূপা বুঝতে পারে মফিজকে শাস্তি দেওয়ার চক্করে সে নিজে অনেক খারাপ কাজ করেছে, তখন সে একদম খারাপ কাজ করা বন্ধ করে দেয় এবং মফিজকে চিরতরে হত্যা করে ফেলে। এবং এরপর সে মফিজের লাশটা পুঁতে রাখে তার বাড়ির মেঝের নিচে। আর এখানে শেষ হয় পাপ কাহিনী নামের ওই ফিল্মটি। তো আজকের গল্পটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।